আসসালামু আলাইকুম। ইসমত মিলে স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাতের ভোট অর্থাৎ প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগে শেরেবাংলা নগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে 4 দিনের রিমান্ড দিয়েছে সিএমএম আদালত। এদিকে অপর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার কারাগারে পাঠানো হয়েছে সাবেক 2 এমপি সাবিনা আক্তার তুহিন এবং মোহাম্মদ ফয়সল বিপ্লবকে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। 2017 থেকে 2022 দেশের নির্বাচনী ইতিহাসে আলোচিত ও সমালোচিত এক অধ্যায়ে দিনের ভোট রাতে হয়েছে এমন অভিযোগের তীরে যিনি ছিলেন সবচেয়ে বেশি বিদ্ধ, তিনি তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদা। সেই নুরুল হুদাই এবার দাঁড়ালেন কাঠগড়ায়। সিএমএম আদালতের শুনানিতে সাবেক সিইসির বিরুদ্ধে 11টি অভিযোগ তুলে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক মোস্তাফিজুর রহমান 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন। হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে, এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। বিজ্ঞ আদালত জিজ্ঞেস করেছেন যে আপনি যে নির্বাচনটি করেছিলেন 11তম জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটায় কোনো যে অভিযোগগুলো আসছিল কিনা, কোনো অভিযোগ এসেছে কিনা এবং আপনি কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা। তখন সিজি সাহেব বলেছেন যে মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি, নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে, এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল। নিশিরাতের ভোট যে আলোচনার গণ্ডিতে ছিল তা এবার আদালতের কাঠগড়ায় গড়িয়ে নতুন অধ্যায়ের সূচনা করল। এদিন সিএমএম আদালতে আওয়ামী লীগের সাবেক 2 এমপি সাবিনা আক্তার তুহিন ও এমপি ফয়সাল বিপ্লবকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব সৃষ্টি করা হয়েছে তা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে উপদেষ্টা আরও বলেন, সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। এরপর টাঙ্গাইলের মির্জাপুরে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে একাডেমি ভবন পরিদর্শন ও বিভিন্ন কোর্সে প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন উপদেষ্টা। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়েও কথা বলেন উপদেষ্টা। নেক্সট ইলেকশনের জন্য যে কি ধরনের প্রস্তুতি নিতে হবে এটা সম্বন্ধে তাদের সাথে আলোচনা করা হয়েছে। মিডিয়া বলতেছেন যে হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। বাট ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। যদি কোনো কিছু থাকে, এইসব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। লন্ডন বৈঠকের মাধ্যমে দেশে নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, তফসিল ঘোষণার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বিএনপি মবের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, দলের কেউ এর সাথে যুক্ত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে শরিক 2 দলের সাথে লিয়াজু কমিটির বৈঠক শেষে এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। সমসাময়িক রাজনীতি, গণতন্ত্রের উত্তরণ সহ সার্বিক বিষয়ে সোমবার গণফোরামের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে আর কোনো সংশয় নেই বলে মনে করেন তিনি। জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচনের ডেট, নির্বাচনে মনোনয়ন দাখিলের তারিখ
বাছাই করার তারিখ, নির্বাচনের দিনক্ষণ সবগুলো একটা শিডিউল দেওয়া হয়। সুতরাং সেটা নির্বাচনের এত আগে কোনো সময় দেওয়া হয় না, একটা নির্বাচনের কাছাকাছি সময়ে দেওয়া হয়। সব নির্বাচনে কিন্তু একই অবস্থা। সুতরাং আমাদেরকে অতটুকু অপেক্ষা করতে হবে। মব ভায়োলেন্সের বিরুদ্ধে বিএনপির অবস্থানও তুলে ধরেন আমির খসরু। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে, সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল, পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এই সমস্ত মবক্রেসিতে যারা জড়িত, এটা তাদের ব্যক্তিগত সমস্যা, এটা বিএনপির কোনো সমস্যা নয়। দলের কে জড়িত বিচার তার নিজের গতি বেছে নেবে। এখানে তো বিচার তো কারোর জন্য বিচার থাকবে, কারোর জন্য বিচার থাকবে না, সেটা তো আমার মনে হয় না যারা আইনের শাসনে বিশ্বাস করে তারা সেটা কোনোদিনও বলবে না। সুতরাং আর যদি তাদেরকে পাওয়া যায় এরকম কিছু, নিশ্চয়ই যদি এরকম কিছু পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়, নিশ্চয়ই নেবে। গণফোরামের পর সন্ধ্যায় এনডিএম এর সাথে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের স্কাউটরা দেশের জন্য জীবন দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে, যা বিশ্বে বিরল। ছাত্র জনতার অভ্যুত্থানে 4 জন স্কাউট সদস্যের জীবন উৎসর্গকে গৌরব ও অহংকারের বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, স্কাউটিংয়ের ইতিহাসে এমন নজির বিশ্বে আর নেই। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাপ কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে স্কাউটসের কার্যক্রম। ছাত্র জীবনে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে স্কাউটসের মতো সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এটাতে সবাই মজা পায়। জায়গা ছিল তখন কলোনি হয়নি, 4 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবাই মিলে আমরা এটা হাততালি দিই তাদের জন্য। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এটি শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে দলটির নেতারা অভিযোগ করেন, রোববার রাত 10:30টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এনসিপির 4 নেতা আহত হয়েছেন বলে দাবি করেন তারা। এ সময় এনসিপি নেতারা আরও বলেন, হামলা করে বিচার ও সংস্কার কাজ থামানো যাবে না। যারা নিষিদ্ধ হওয়ার পরেও ঝটিকা মিছিল করছে তাদের কঠোর হস্তে দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা। হামলার ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিও জানায় দলটি। আবার কলম বিরতি অবস্থান কর্মসূচি দিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীরা। পাশাপাশি কিছু আলটিমেটামও দেওয়া হয়েছে। সোমবার সকাল 9টা থেকে 3 ঘন্টা কলম বিরতি কর্মসূচি পালন শেষে নতুন কর্মসূচি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বলা হয়, জারি করা প্রতিহিংসা ও নিপীড়নমূলক সব বদলি আদেশ বাতিল না হলে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলম বিরতি পালন করা হবে। এছাড়া নতুন কোনো বদলি আদেশ জারি হলে 25 ও 26শে জুন একই কর্মসূচি অব্যাহত থাকবে। 27শে জুনের মধ্যে দাবি না মেনে নিলে 28শে জুন থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন চালানোর ঘোষণা দেওয়া হয়। তবে কাস্টমস ও ভ্যাট বিভাগের আন্তর্জাতিক যাত্রী সেবা কর্মসূচির আওতামুক্ত থাকবে। সর্বশেষ 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 3 জন এবং ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া 2 জন চট্টগ্রাম বিভাগের, আরেকজন ঢাকা বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়, নতুন করে করোনা আক্রান্ত 19 জন সহ এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 452 জন। এদিকে গত 24 ঘন্টায় এবছরের সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই ঢাকার বাইরে। এবছর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বলেও জানানো হয়।
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। সোমবার সকালে সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে পূর্ব ঘোষণা অনুযায়ী 11টা থেকে 2 ঘন্টার কর্মবিরতি পালন শেষে এ ঘোষণা দেন তারা। এ সময় যারা সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ তৈরিতে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অধ্যাদেশটি পুনর্বিবেচনায় সরকার গঠিত কমিটির পক্ষ থেকে এখনো কোনো কিছু না জানানোয় সমালোচনাও করেন অনেকে। অধ্যাদেশ বাতিল না হলে কঠোর কর্মসূচি দেবারও হুঁশিয়ারি দেওয়া হয়। 25শে মে সংশোধিত সরকারি চাকরির অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ জারির আগে 22 মে উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর 24শে মে থেকে আন্দোলন করে যাচ্ছেন সচিবালয়ের কর্মচারীরা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, একটি দেশের সিস্টেমগুলো সংস্কার করা 2-4 বছরে সম্ভব নয়, কিন্তু নির্বাচনের আগে মৌলিক সংস্কার এবং খুনিদের বিচারে কোনো ছাড় দেওয়া হবে না। সোমবার সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার কনভেনশন হলে জাতীয় যুবশক্তির পঞ্চগড় জেলা সমন্বয় সভায় তিনি কথা বলেন। সার্জিস বলেন, যারা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন তাদের খুনিদের যথাযথ শাস্তির আওতায় আনতে হবে। জুলাই মাসে জুলাই সনদ দেওয়ার আহ্বান জানান তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যদি দুর্বলতা প্রকাশ করে এটি হবে জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণা। এ সময় জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রবাসের খবর। বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন এর উদ্বেগে আল্লামা সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম বিন সাইদি বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের নিজস্ব হলরুমে সংগঠনের সহসভাপতি নোমান উদ্দিন মনির সাহেবের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আইনুল হক সরকারের সভাপতিত্বে সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান ও দপ্তর সম্পাদক আব্দুল হান্নান পরিচালনায়। এতে স্বাগত বক্তব্য রাখেন বিজনেস ফোরাম বাহরাইনের সম্মানিত সেক্রেটারি জনাব জসিম উদ্দিন। অনুষ্ঠানে ইসলামী আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা হাসান আল বান্না। অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন শামীম বিন সাইদি, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা নূর হোসেন নূর, বিজনেস ফোরামের সম্মানিত উপদেষ্টা গিয়াসউদ্দিন মিয়াজি, সিনিয়র সহসভাপতি মকবুল আহমদ, অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন মুকুল, রফিকুল ইসলাম, আব্দুর রহমান আল মারুফ, হাজি জালাল উদ্দিন, সোহেল মিয়া, নুরুল ইসলাম, জিয়াউর রহমান, বিজনেস ফোরাম বাহরাইন সদস্য, উপদেষ্টা পরিচালনা পরিষদ সহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা পিয়ার আহমেদ। সৌদি আরবের মক্কায় বাংলাদেশে এনার্জি, আইসিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্যাস, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট সহ বিভিন্ন খাতে ব্যাপক ভিত্তিক বিনিয়োগ করতে আলোচনা সভা করেন সৌদি শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ জানিয়েছেন, মক্কা ক্লক টাওয়ারে মারওয়ার রায়হান হোটেল আয়োজিত সভায় জেদ্দা চেম্বার অব ডিরেক্টর উমর বিন আব্দুল হাফিজ মক্কির সভাপতিত্বে বক্তব্য রাখেন সৌদি আরব বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের আহ্বায়ক আশরাফুল হক চৌধুরী, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নিউ ইয়র্ক প্রতিনিধি ও সৌদি ব্যবসায়ী আহমেদ এ ফারুকি, মদিনা চেম্বারের সদস্য ডক্টর ইহসান আল সেহেরি, রিয়াদ চেম্বারের সদস্য শাহজালাল, বারাকাত গ্রুপের সিইও আব্দুল আজিজ বিন আসাদ আল সুবাই, মারজান ফ্যাশনের নেসার আহমেদ সহ বিভিন্ন প্রতিনিধিরা। উক্ত সভায় জেদ্দা, মদিনা, মক্কা চেম্বার অ্যান্ড কমার্সের প্রতিনিধিদের অংশগ্রহণে বিসিসিআই এর আহ্বায়ক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উদীয়মান বিনিয়োগের পরিবেশ এর সম্ভাব্য লাভের দিক তুলে ধরেন। এ সময় বাংলাদেশের দূতাবাস, রিয়াদ ও জেদ্দা কনসুলেটর পক্ষে সৌদি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান জেদ্দা কনসুলেটর কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। Like to also request you, in case of any matters regarding business, investment, Bangladesh Consulate. I am Sayyida Nahida Habiba, Commercial Counselor from Bangladesh Consulate. I am here always to support you, to serve you, inshallah, for any kind of visa system or any other communications.
ইস্পাহানে প্রিমিয়ামটি খেলার খবর। ক্রিকেট। বিপিএল ও ঢাকা লিগে দারুণ ব্যাটিংয়ের পুরস্কার পেলেন নাঈম শেখ। 2 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। ফিরেছেন লিটন, তাসকিন ও মুস্তাফিজও। তবে নুরুল হাসান, সোহান ও মোসাদ্দেক সৈকতকে কেন বিবেচনা করা হয়নি, এমন প্রশ্নে নির্বাচকদের যুক্তি, দল নির্বাচনে আন্তর্জাতিক পর্যায়ে পরীক্ষিত খেলোয়াড়দের দেওয়া হয়েছে প্রাধান্য। নিলয় মজুমদারের রিপোর্ট। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসেবে 2 বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে জায়গা করে নিয়েছেন ওপেনার নাঈম শেখ। তবে একই সঙ্গে প্রশ্ন উঠেছে ঘরোয়া পারফরমেন্স থাকা সত্ত্বেও কেন বিবেচনা আসেননি নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকত। প্রধান নির্বাচক জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে নাঈমের ব্যাটিংয়ের ধরনই পার্থক্য গড়ে দিয়েছে। কোনো ঘাটতি হলে, স্পেশালি একদিনের ক্রিকেট যেখানে অ্যাগ্রেশন আছে, তখন ন্যাচারালি আমাদের আরেকজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয়। ইউজুয়ালি মোস্ট অফ দ্য টোরেই 3টা ওপেনার সাধারণত থাকে। তো সেই আলোকে আমাদের তখন চিন্তা করতে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসাবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে, এবং সেই আলোকেই নাঈম শেখ এসছেন টিমে। ঢাকা লিগে অলরাউন্ড পারফরমেন্সে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এ দলের হয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নুরুল হাসান সোহান। বিপরীতে উল্লেখযোগ্য কিছু না করেই ওয়ানডে দলে ফিরেছেন লিটন। এমন দল নির্বাচনের ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক জানিয়েছেন, পরীক্ষিত পারফর্মারদেরই অগ্রাধিকার দিতে চেয়েছে বিসিবি। আপনি আপনার সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোসাদ্দেক হোসেন এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত। আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না, পরিষ্কারভাবে বলতে চাচ্ছি। কারণ যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। ভাই দেখেন আমরা কি করি, তারপর ইউ হ্যাভ প্ল্যান্টি অফ টাইম টু সে। আই মিন ইউ আর মেকিং ইউর স্টেটমেন্ট উইদাউট হ্যাভিং এনি কনফিডেন্স সামটাইম অন আস, দ্যাট ইজ রিয়েলি হার্টিং। ঘরোয়া ক্রিকেটে সাফল্যের কারণে নাঈমের সুযোগ পাওয়া যৌক্তিক হলেও একই মানদণ্ডে বিচার করে সোহান বা মোসাদ্দেককে কেন দলে বিবেচনা করা হয়নি তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকলের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।